বিরতির পর এবং অবশ্যই মাছরাঙা সংবাদের পর আমরা ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় অদ্ভুত কিছু হতে চলেছে, কারণ আমাদের সাথে রয়েছেন একজন জাদুশিল্পী রাজীব বসাক, এবং আমরা আমাদের আশেপাশে জাদুর বিভিন্ন উপকরণ ছড়িয়ে নিয়ে এই মুহূর্তে বসে আছি। তো দর্শক বুঝতেই পাচ্ছেন যে বিশেষ কিছু হবে, জাদু দেখারও সুযোগ হবে এবং অদৃশ্য হয়ে যেতে পারি এবং অবশ্যই আমরা অন্য অনেক কিছুতে ব্যতিক্রম ঘটলেও রাঙা সকালের যেটা চিরাচরিত রূপ, যে অতিথির জীবনের গল্পগুলো এখানে উঠে আসে, সেটার ব্যতিক্রম হবে না। চলুন আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। এই সাথে দর্শকদের আমাদেরকে দেখতে পাচ্ছি তো, দর্শক আবার গায়েব হয়ে যায়নি তো? না, এখনো গায়েব হওয়ার কিছু নেই। তো শুরুটা আমার মনে হয় যেহেতু একজন জাদুকর, এইভাবে হলে ভালো হয়। আমার বাড়ি ঢাকায় হলেও আমি মূলত জন্ম চট্টগ্রামে। তো কালকে রাতে আমি ফেনীতে একটা শো করে আমি যখন ঢাকায় আসি তখন প্রায় রাত 2টো। তো সে অবস্থায় আসলে দর্শকদের শুভেচ্ছা জানানোর জন্য আমি একটা ফুল আনতে চেয়েছিলাম, এটা সম্ভব হয়নি। তো তারপরে আমি দর্শকদের ঠকাতে চাই না, আমার কাছে একটা লাল কাপড়ের টুকরো আছে, আমি কোন রকম চালাকি করছি না এটা বোঝানোর জন্য আমি আমার শার্টের আস্তিনটাকে ভালো করে গুটিয়ে নিলাম। কারণ এই যে কাপড়ের টুকরোটা আমি খুব ভালো করে আমার হাতে গুজিয়ে নিচ্ছি। আচ্ছা দর্শক, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের কাপড়, তাই তো? খুব ভালো করে এটাকে আমি গুজে নিলাম। আচ্ছা এবার যদি আমি জিজ্ঞেস করি লাল রঙের কি ফুল হয়, তাহলে উত্তরটা কি আসবে? গোলাপ। নিশ্চয় গোলাপ, তাই না? আমি কাপড়টাকে এখানে রাখছি আপনি এবং আপনাদের কথাও। আপনাদের সবাইকে রাঙা সকালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিউটিফুল। বাহ, শুরুটা খুব সুন্দর হলো। অবশ্যই ফুল এবং এটা বিউটিফুল ছিল, ওকে অনেক বেশি সুন্দর, চমৎকার। আমাদের রাঙা সকাল আজকে একটু অন্যরকম লাগছে, বিশেষ করে আমরা মনে হয় আমি এবং অদিতি ফার্স্ট কোন জাদু শিল্পীর সাথে বসেছি এবং না, জুয়েলাইটের ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। তোমার হয়েছিল? ওকে, তাহলে আমার জন্য ফার্স্ট। ওকে, আমরা একটু শৈশব থেকে শুরু করি। কোথায় বড় হয়েছেন এবং কেমন? শৈশবটা আমি যদি শুরু করতে হয়, আমার মনে হয় যে আপনার কথা ধরেই আসি, জুয়েলাইটের কথা, তাই না? যখন যেখানে ম্যাজিক করি না কেন একটা কথা আমাকে প্রায় জিজ্ঞেস করা হয় যে আমি কি করে জাদুকর হলাম। খুব ছোটবেলার কথা, আমি তখন এত ছোট, এত ছোট তো মানুষ হয় না, মানুষ হয় এত ছোট, তাই না? বাবার কোলে চড়ে আমি বাংলাদেশে সেরা জাদুকর জুয়েলাইটে ম্যাজিক দেখেছিলাম। তো ওনার ম্যাজিক দেখে আমার এতটা ভালো লেগেছিল, আমার কাছে মনে হয়েছিল যে জুয়েলাইট মানে জাদু, জাদু মানে জুয়েলাইট। আমি বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে আমার ছোট ছোট হাতে এইরকম একটা পানির বোতল তুলে নিলাম, কেমন? আর এই সাথে তুলে দিলাম এইরকম একটা খালি পানির গ্লাস। আমি ভাবছিলাম জুয়েলাইটের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, ভাবতে ভাবতে আর মনে খানিকটা পানি এইভাবে আমি আমার গ্লাসে ঢেলে নিলাম, কেমন? আমি ভাবছিলাম জুয়েলাইটের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, কিন্তু খেয়াল করিনি আমার অলক্ষ্যে আমার হাতে এইরকম একটা ম্যাজিক হয়ে গেছে। অর্থাৎ আমার হাতের পানিটা আইস বা বরফ হয়ে গেছে, তাই না? যেটাকে এইভাবে উল্টে দিলেও পড়ছে না। আর তখন থেকে আমি বিশ্বাস করলাম যে জুয়েলাইট মানে জাদু আর জাদু মানে জুয়েলাইট। সেই থেকে আমি আমার একটা অ্যাম্বিশন দাঁড় করালাম যে আই উইল বি এ জুয়েলাইট, আমাকেও জুয়েলাইট হতে হবে। তবে জুয়েলাইট না, রাজীব বসাক হিসেবে এই যে আলাদা একটা পরিচয় আপনি নিজে দাঁড় করিয়েছেন, সেটা সম্পর্কে তো একদম বিস্তারিত শোনাই হবে। আপনার জাদু শেখা এবং জাদু শিল্পের সাথে যে আপনার বেড়ে ওঠা, এছাড়া কি রাজীব বসাকের জীবনে আর কিছু নেই? মানে এত ছোটবেলায় জাদু হচ্ছে এইরকম যে আমি আসলে লেখাপড়া খুব ভালোই ছিলাম। আমি চট্টগ্রামে সেন্ট ফ্রান্সিসে পড়তাম, তারপর ফৌজদার ক্যাট কলেজ, সেখানে ঘুরে চিটাং কলেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাজিক করতে গিয়ে পারিবারিক টানাপোড়েন ছিল। কারণ আমাদের সময়, আমি যেটা 80-র গোড়ার দিকে বলছি, আমাদের সময় উল্লেখ করার মতো জাদুকর ছিলেন শুধুমাত্র জুয়েলাইট উলফাত কবির ওনারাই। তো সবচেয়ে বড় কথা, তখন কিন্তু ফুটপাতে ম্যাজিক থাকতো, তাই না? তো তখন আমরা কাউকে আসলে বলতে পারতাম না যে ম্যাজিশিয়ান। আব্বা বলতেন যে কেন তুমি জাদুকর হবে, কে আছে? মানে ওটা কোনো ক্যারিয়ার না, তুমি প্রয়োজনে বাড়িতে কোনো ম্যাজিশিয়ানকে রাখো যার ম্যাজিক তুমি দেখবে। কিন্তু এখন আমরা অনেকের কথা বলতে পারি, এখন ম্যাজিকটাকে অনেকভাবে আনা হয়েছে, কিন্তু পাশাপাশি এটাও সত্য ওইভাবে যেভাবে আসার দরকারটা ছিল। আমি ব্যক্তি জীবনে আমি এটা ফিল করি যে সবাইকেই, আপনাকে হয়তো ছোটবেলায় বলেছে কেউ যে আমার জাদু শোনা, কিন্তু জাদুর আসলে বর্তমান সময়ে যা অবস্থা আমাদের দেশে, আমি সিসিইউতে বলবো না, আমি বলবো যে এর মৃত্যু ঘন্টা মানে শুধু বাঁচতে বাকি। এর নেপথ্য কারণগুলো আসলে আমাদের, আমি সে প্রসঙ্গটা পরে আসছি, আমি জাদুতে আসি। আমি মূলত আসলে জাদুকর ছিলাম না, আমার এক বন্ধু সুকান্ত, সে মূলত ম্যাজিক করতো, আমি ছিলাম তার সহকারী, মানে তার সাথে যেতাম, তাকে প্রপস করে সাপোর্ট করতাম, নিজের আগ্রহ ছিল, থিমটা দিতাম। কিন্তু যে কোনো কারণে হোক সে মারা যায়। তো সে মারা যাওয়ার পর ছোট ছোট কিছু ম্যাজিক আমার হাতে চলে আসে, তখন নিজেকে আমি জাদুকর ভাবতে থাকি। তো জাদু করতে করতে, এটা শখের বশে করা, করতে করতে আমি আসলে নিজেই খেয়াল করিনি যে আমি পেশাদার হয়ে গেছি। তো পেশাদার হয়ে গেছি, এটা অন্য শিল্পীদের মতো আমি ওইভাবে বলবো না, আমি বরং এভাবে বলবো যে আমি ফেঁসে গেছি। কারণ শখের জাদুকর হওয়া খুব সহজ কথা,
কিন্তু পেশাদার জাদুকর হওয়া এটা আসলেই টাফ। যেমন এখানে যারা দর্শকরা আজকের আয়োজনে আছেন আমাদের সাথে, তাদেরকে আমি বিনীতভাবেই বলছি, ম্যাজিক পকেটে পয়সা খরচ করে লোকে দেখেছে আমার মনে হয় না এরকম লোক আছে, খুবই কম। আর সেইভাবে করতে গেলে শুধু ম্যাজিক করে সংসার চালানো, জীবন চালানো, মানে পেশাদারিত্বের পুরোটাই বলছি আমি, এটা খুব টাফ। বাংলাদেশে পেশাদার জাদুকর আমার জানা মতে 3 থেকে 4 জন, জুয়েলদা তো অবশ্যই, কিন্তু একটু আমি ঘুরিয়ে নিচ্ছি, সবাই কিন্তু ঢাকায় থাকে। কারণ বাংলাদেশ বলতে এখন আমরা ঢাকাকে বুঝি, ঢাকা কেন্দ্রিক সবকিছু, কিন্তু ঢাকার বাইরে পেশাদার জাদুকর এটা চিন্তাও করা যায় না। তো সেই অর্থে আমি এটা বলতে পারি, বাংলাদেশে আমি একমাত্র পেশাদার জাদুকর যে ঢাকার বাইরে থাকি। হ্যাঁ, নিয়মিত ঢাকায় আসছি, নিয়মিত অনুষ্ঠান করছি, কিন্তু বিষয়টা হচ্ছে পেশাদারিত্বের ইয়েটা কাঁধে নেয়া, এটা আসলে বিশাল একটা ব্যাপার। এবং এই যে পেশাদার জাদুশিল্পী হিসেবে আপনি এখনো পর্যন্ত আছেন এবং বাংলাদেশে উজ্জ্বল একটি নাম, এর পেছনে অনেক লম্বা গল্প আছে এবং পথটা তো আসলে মসৃণ নয়, সেগুলো শোনা হবে। আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরকে তার আগে ছোট্ট করে একটু জানিয়ে নিতে চাই। দেশের অন্যতম জাদুশিল্পী রাজীব বসাক রয়েছেন আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় অতিথি হয়ে। 80-র দশক থেকে তিনি যুক্ত আছেন এই শিল্পের সাথে। 1984 সালে বাল্যবন্ধু সুকান্ত পালের কাছে জাদুশিল্পের বিষয়ে হাতেখড়ি, যেটা তিনি বলছিলেন। পরবর্তী সময়ে জাদুশিল্পী জুয়েলাইট, পিসি সরকার জুনিয়র, খ্যাতিমান জাদু প্রশিক্ষক টনি হাসানি সহ প্রথিতযশা জাদুশিল্পীদের সান্নিধ্যে এসে নিজের জাদুর ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। এ পর্যন্ত জাদুর প্রায় 9000 প্রদর্শনী করেছেন রাজীব বসাক। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ পদ্ধতিতে জাদু পরিবেশন করেও প্রশংসিত হয়েছেন তিনি। জাদু নিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে লেখালেখি করছেন নিয়মিত। দেশি পত্রিকার পাশাপাশি বিদেশের কিছু পত্রিকায় জাদু বিষয়ে লিখে চলেছেন নিরন্তর। জাদু বিষয়ক সংগঠন ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানসের মুখপত্র লিংকিং রিং এ মৌলিক জাদু বিষয়ে বেশ কয়েকটি প্রবন্ধ ছাপা হয়েছে তার। মৌলিক জাদু আবিষ্কারের জন্য দেশের একমাত্র জাদুকর হিসেবে পুরস্কৃত হয়েছেন বিশ্বের সর্ববৃহৎ জাদু সংগঠন ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানস থেকে। শ্রেষ্ঠ জাদুশিল্পী হিসেবে লাভ করেছেন ওশান গ্রুপ স্বাধীনতা পদক 2010। এবং এই যে শ্রেষ্ঠ জাদুশিল্পী হয়ে ওঠা, তার পেছনের গল্পগুলোই আমরা শুনছিলাম। চলুন আবারও ফিরে যাই সেই জীবনের গল্পে। আপনি বলছিলেন যে পরিবার আসলে এটাকে মেনে নেওয়াটা খুব স্বাভাবিক ছিল না, জাদুশিল্পী হবে। এখনো যে কোনো আমি ফ্যামিলিতে দেখেছি যে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ এটা বলছে না ছেলে ব্যবসায়ী হবে আর ছেলে জাদুকর হবে, এটা তো প্রশ্নই আসতে পারে না। এটা আসলে ওইভাবে না, আসলে পরিবেশটা আমরা জাদুকররাও তৈরি করতে পারিনি, কারণ আমাকে আমার পরিবেশ, আমাকে আমার ক্ষেত্রটা তৈরি করতে হবে। আর জাদুর বিষয়ে ওই যে বললাম যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে না, হচ্ছে না জায়গাতে আমরা বারবার নক করছি। কিছু বিষয় কি আপনি এভাবে বলবেন কিনা, বা আমাদের যে সেন্সটা গ্রো করেছে পারিপার্শ্বিক অবস্থা থেকে, যে কেন হচ্ছে না? যেমন বিভিন্ন চ্যানেলগুলো, বিশেষ করে 2-1টা চ্যানেল, নাম বলাটা ঠিক হবে না, বিহাইন্ড দ্য ম্যাজিক, হ্যাঁ, এই অনুষ্ঠানগুলো এখন হচ্ছে যে একটা ট্রিক্স যখন কাজ করে, এই ট্রিক্সের পেছনে আসলে কিভাবে জাদু করা যায়, ম্যাজিশিয়ান সিক্রেট যেগুলো, এটা একটা। আরেকটা যেটা হতে পারে যে মানুষের এই যে অবাক হওয়ার যে স্বাভাবিক প্রবণতাটা, এটা অনেক বেশি কমে গেছে। মানুষ খুব সহজে এখন অবাক হতে চায় না, মানুষ ধরেই নেয় যে এরকম ঘটনা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এরকম কি কোনো ব্যাপার স্যাপার কাজ করছে আমাদের দৈনন্দিন জীবন? আমি একটা একটা করে আসছি। বিহাইন্ড দ্য ম্যাজিক বা এই ধরনের ট্রিক্স গুলো যে সেখানে হচ্ছে দর্শকরাও দেখছেন, আমি তাদেরও বলছি যে আপনারা ওই অনুষ্ঠানগুলো দেখেন, কিন্তু ওইখানে যে ম্যাজিক গুলো দেখানো হয় ওই ম্যাজিক গুলো কিন্তু আমরা করি না। আর আমরা যেগুলো করি ওগুলো ওখানে দেখানো হয় না বা শেখানো হচ্ছে না। বিষয়টা হচ্ছে ওখানে যেগুলো দেখানো হচ্ছে, বাইরের দেশে ম্যাজিকের একটা বড় মার্কেট আছে, আমাদের দেশে মার্কেটটা খুব ছোট। তো সে কারণে ওটা খুব একটা ক্ষতি হচ্ছে তা না। যেমন আমি যদি ডিকশনারির কথা আসি, ডিকশনারিতে আপনার শব্দার্থ দেয়া থাকলেও তার মানে এই না যে সবাই শিখে গেল। বিষয়টা হচ্ছে কি, ওটা থাকলে জরুরি, ওটা থাকাটা জরুরি। আমি ওটাকে পজিটিভ ভাবে নিচ্ছি। ওটা শিখিয়ে দেওয়াতে জাদুকরদের বরং নতুন করে ভাবতে হচ্ছে। আমরা জুয়েলাইটের একটা ম্যাজিক দেখেছিলাম যে একটা পালক উনি রং পরিবর্তন করেছেন, এটা বোধহয় আমি 75-76 দেখেছি যখন আমার বুদ্ধি হয়, কিন্তু এরপর দেখলাম আমরাও ওটা দেখাচ্ছি, পরিবর্তনটা আসছে না। বরং শিখিয়ে দেওয়াতে একটা সুবিধা হয়েছে, জাদুকররা একটু ট্র্যাক পরিবর্তন করছে, ম্যাজিকের টেস্ট পরিবর্তন করছে। আর আপনি যেটা বললেন যে এখন ম্যাজিকের প্রতি আগ্রহ কম, আমি যদি 80 দশকের গোড়ার দিকে যাই, তখন জুয়েলদারা যখন শো করতেন তখন দর্শক হলে যেতেন, টিকিট কেটে বসতেন, অন্ধকার একটা এনভায়রনমেন্ট ছিল, পর্দা খুলে যেত, ম্যাজিক দেখাতেন, সবাই ক্ল্যাপ করে স্বাগত জানাতেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন আমরা যখন অনুষ্ঠানগুলো করছি, কোন একটা প্রোগ্রামে আমাদের বললো যে আপনি এসছেন তো রেডি, আপনি ওয়েট করেন, এটা পরেই হচ্ছে। আমরা প্রাইভেট শো গুলোর কথা বলছি, এখন আমরা ওয়েট করছি আর 2টো গানের পর, এটা দেখা গেল 2টো জায়গায় 4টে গান হয়ে গেল, হচ্ছে একটু ওয়েট করেন প্লিজ। আমি হয়তো দাঁড়িয়ে আছি, হঠাৎ করে হাতটা ধরে বললো এবার আপনি রেডি, উঠে যান। মানে ব্যাপারটা হচ্ছে উৎসরিত বিয়ের মতো এখন ম্যাজিশিয়ানদের অল টাইম
রেডি থাকতে হয়। এটা জাদুকরের ব্যাপারটা। দর্শকদের ব্যাপারটা দেখেন, আগের যুগের দর্শকরা গিয়ে ভালো করে বসতেন, এবার আমরা ম্যাজিক দেখবো, তার পুরো কনসেন্ট্রেশনটা কিন্তু ম্যাজিকে। এখন কিন্তু তা না, এখন আমি দর্শকদের দেখি ম্যাজিক দেখছে না, হঠাৎ করে ফোন ধরে হ্যালো হ্যাঁ আমি বাজারটা নিয়ে আসবো। এখন কিন্তু তাকে নানান জটিলতা, নানান কিছু প্রেশার নিয়ে ম্যাজিকটা দেখতে হয়। সুতরাং আপনি যেটা বলছেন যে ওই আগ্রহটা বা ওই ধরনের অবাক হওয়া, আর সত্যি কথা বলতে কি আমাদের দেশের আর্থসামাজিক যে অবস্থাটা চারপাশে, তাতে তো আমরা হরদম ম্যাজিক দেখছি। আমরা ম্যাজিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে বিরতির পর ফিরে এসে কথা বলি। সব বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি মেল স্প্ল্যাশ রাঙা সকালে। কিবরিয়া এবং অদিতি আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন জাদু শিল্পীর রাজীব বসাক। আমরা তার কাছে চলে যাচ্ছি এবং জাদু নিশ্চয়ই আমরা দেখবো, তবে তার আগে একটু জানতে চাই যে প্রথম হাতে খড়ি আসলে কার হাতে হয়েছিল? হাতে খড়ি বলতে আমাদের দেশে একাডেমিক ওই রকম কোনো কিছু নেই। যেমন জুয়েলদের সাথে ভালো একটা সম্পর্ক থাকলে আমি জুয়েলদের থেকে কোনো ম্যাজিক টিলাম এখনো শিখতে পেরেছি তা না, আসলে ওই রকম সাহস আমার তৈরি হয়নি যে শেখান। ম্যাজিকের ব্যাপারটা আসলে হচ্ছে কি আমাদের মেলা মাঠে ওই রকম কিছু জায়গায় ম্যাজিকের স্টল হয়, ওইখান থেকেই সহজে দর্শক বা আমি যাদের বলছি তারাই হয়তো ম্যাজিক শিখছে। আমাদের সময় ম্যাজিক শেখার ওই রকম কোনো সুযোগ ছিল না। এখন যেমন খুব সহজে মেলায় মাঠে ঘাটে পাওয়া যায়, আমাদের সময় আমার মনে আছে কয়েকটা ম্যাজিক কেনার জন্য আমাকে কলকাতা যেতে হয়েছিল। বাবার কাছে বায়না ধরে কলকাতায় গিয়েছিলাম, সেখানে সাদিক অ্যান্ড কোং, সেখান থেকে কয়েকটা ম্যাজিক কিনেছিলাম। এখন ম্যাজিক হাতে লাগালে খুব লাগালে, আমাদের সময় অতটা সহজ ছিল না। রাইট, ইউটিউবে সার্চ করলে ট্রিক্স গুলো অনেক সহজে পাওয়া যায় এবং সবাই দেখাচ্ছে সেটা, এবং উপকরণগুলো খুব অ্যাভেলেবল এখন। একজন ম্যাজিশিয়ান তিনি তো চমকে দেন মানুষকে, তিনি যেমন তার উপকরণগুলো দিয়ে তেমনি তার ট্রিক্স দিয়ে, কথা দিয়ে, চেহারা দিয়ে চমকে দেন। তো এটাকে আপনি কতটুকু বলতে, আমরা যখন ছোট ছিলাম আমরা অবাক হতাম ম্যাজিক দেখে, আর এখন আসলে বিষয়টা জাদুকররা যেমন চমকে দেন এটা সত্যি, এটাও সত্যি দর্শক এবং পারিপার্শ্বিক অবস্থাও মাঝে মধ্যে জাদুকরদের চমকে দেয়। যেমন বাঘ, মানুষ বাঘ দেখলে ভয় পায়, এটাও সত্যি। হঠাৎ করে যদি লাফিয়ে বাঘের সামনে গিয়ে পড়েন বাঘও ভয় পাবে। তো জাদুর যে অবস্থাটা আমরা ছোটবেলায় দেখতাম যে টেলিভিশনগুলোতে, তখন তো আসলে বাংলাদেশ টেলিভিশনে ছিল ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান মানে ম্যাজিক ছিল, কিন্তু আসলে এখন আমি যদি বলতে যাই তাহলে আমার মনে হয় না বাংলাদেশে কোনো চ্যানেলে ম্যাজিক নিয়ে রেগুলার মানে কোনো অনুষ্ঠান আছে ব্যাপারটা বলি, একটা চ্যানেলে রেগুলার আছে, অন্যান্য চ্যানেলগুলোতে না থাকার পেছনে কারণ হচ্ছে মেবি হয়তো কোনো জাদুকর সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছে না। কিন্তু পাশাপাশি এই জন্য আমার একটা জোর আপত্তি বলবো বা জোর একটা প্রস্তাবনা বলবো, সেটা হচ্ছে যে চ্যানেলগুলো আসলে দায়িত্ব নিয়ে ম্যাজিককে খুঁজে নেওয়া উচিত, প্রমোট করা উচিত একজন ম্যাজিশিয়ানকে। নতুবা আমার মনে হয় আমরা আর 2-4 বছরের মধ্যে জাদুঘর যে শব্দটা বলি ওইখানে জাদুঘরটা রাখতে হবে, বাচ্চাদের বলতে হবে। আমরা যত সহজে বলতে পারি যে দেখো এটা বিস্কিট, এটা মোবাইল, এটা টেলিভিশন, তখন হয়তো আপনাকে বলতে হবে এরকম এই লোকগুলো ছিল ম্যাজিশিয়ান, ওরা হাত এমন করলেই একটা কবুতর চলে আসতো। ওরা একটু যোগ করতে চাই আপনার সঙ্গে, আমরা স্যাটেলাইট চ্যানেলগুলোর সুবাদে নিশ্চয়ই পার্শ্ববর্তী দেশে যে চ্যানেলগুলো আছে সেখানেও আমরা চোখ রাখার সুযোগ পাই, বেশি রাখি, এতটা ভনিতা না করলেই সরাসরি বললেই বরং ভালো হবে। সেখানে আমরা দেখি যে জাদু তো ইটসেলফ এটা একটা মাধ্যম, শিল্পের মাধ্যম, এটার সাথে অন্যান্য মাধ্যমের সংমিশ্রণ ঘটানো হচ্ছে। অনেক সময় কমেডি শুধু দেখা যাচ্ছে জাদু নিয়ে আসা হচ্ছে, বিভিন্নভাবে নিয়ে আসা হচ্ছে। আমাদের দেশে তো এই জিনিসটা হচ্ছে না, ইনফ্যাক্ট হচ্ছে না বলতে যেমন আমি বলি জাদু সবার কাছে ভালো লাগবে তা না। আবার আমি দেখলাম যে যেমন আমার ব্যক্তিগত জীবনে আমি বলবো যে আমি প্রচুর ভ্রমণ করতে পছন্দ করি। আমার মনে হয় বাংলাদেশের এমন কোন জেলা নেই যে জেলাগুলোতে আমি নিদেন পক্ষে 20 বার যাইনি, তাহলে বুঝতে পারছেন। কিন্তু ভ্রমণ কাহিনী আমার কখনো পড়া হয়নি। আবার আমি অনেককে বলতে শুনেছি যে আপনি যে বিভিন্ন জায়গাগুলোতে যান এই কাহিনীগুলো প্লিজ লেখার চেষ্টা করবেন, আমি লিখেছি। তো এখন ভ্রমণের উপর আমার একটা শখ বা তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে, পাশাপাশি অভিজ্ঞতাও আছে। আচ্ছা, এর থেকে 3-4 বছর আগে আমি বিভিন্ন চ্যানেলে বলেছিলাম, বিভিন্ন চ্যানেলগুলোতে আমি যখন কথা বলেছি আমি বলেছিলাম যে ম্যাজিক নিয়ে একটা করা যায়, আমরা বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোতে রেকর্ড করতে পারি, দর্শনীয় জায়গাগুলো সম্পর্কে একটা ভূমিকা দর্শকদের দিতে পারি। যারা ম্যাজিক পছন্দ করছে তারা ম্যাজিক দেখছে, যারা ভ্রমণ কাহিনী দেখছে, মানে মিক্স একটা প্রোগ্রাম। এমনকি সবচেয়ে বড় কথা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও বলতে চাই স্পন্সরও আমার আছে, কারণ আমি একটা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, স্পন্সর আমার কোম্পানি আছে। কিন্তু দেখা গেল টিল নাও এখনো আগ্রহ নেই। আমি আরেকটা মজার বিষয়, এটা কেউ অন্যভাবে নেবেন না প্লিজ, একটা চ্যানেলে শুরু করলো রাতের বেলায় লাইভ মিউজিক, দেখা গেল সব চ্যানেলগুলোতে লাইভ মিউজিক শুরু হয়ে গেল। টক শো শুরু হলো, দেখা গেল টক শো বিষয়গুলো আমরা দেখছি যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু একটা চ্যানেল তো দায়িত্ব নিয়ে টক শোটা এমন করতে পারে যে সমসাময়িক আমাদের কালচারাল এনভায়রনমেন্টটা, কারণ আমাদের সংস্কৃতি আমাদের একটা জায়গায় নিয়ে যেতে পারে।
অন্য কোনো কিছু পারে আমার মনে হয় না। ইনফ্যাক্ট জাদুর জায়গাটিতেই আমরা আসতে চাই। এই জায়গাগুলোতে অবশ্যই নিশ্চয়ই সমস্যা আছে। আমরা কি ছোট করে একটু আরেকটা কিছু দেখে ফেলবো আপনার কাছ থেকে? আরেকটা কিছু ম্যাজিক আমি বরং দর্শকদের জন্যই করি। প্রিয় দর্শক, আমি আপনাদের একটু আপনার সাথে কথা বলছি। আমাদের মতাদর্শ নানান রকম থাকতে পারে, সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক। তো ওই মতাদর্শে কখনো বাংলাদেশকে এক সূত্রে নিয়ে আসা এটা কঠিন একটা কাজ। গানের ক্ষেত্রেও আমরা হয়তো কেউ মেলোডি গান পছন্দ করি, কেউ রবীন্দ্রসঙ্গীত, এরকম একটা ব্যাপার। নাটকের ক্ষেত্রে এটা এ না হলে ও হলে ভালো হতো, কিন্তু ম্যাজিকের ক্ষেত্রে আসলে আমি কোনো দর্শককে ওখানে বলতে দেখিনি এই যে আমি বরফ করলাম। কোন জাদুকর কিন্তু অন্তত এই প্রশ্নটা করবেন না, উনি গ্লাসে না করে যদি একটা বক্সে করতেন বরফটা ভালো হতো। ম্যাজিকের ক্ষেত্রে আসলে কমেন্টসটা ম্যাজিকের পরে হয়, জাদুকর তার নিজের মতো করে স্ক্রিপ্ট তৈরি করে প্রেজেন্টেবল করতে পারে। এবার দর্শকদের জন্য একটা ম্যাজিক আমি খুব সহজ করে দিচ্ছি। জাদু কিন্তু চাইলে পুরো দেশকে একটা জায়গায় নিয়ে আসতে পারে। কেমন? আমি ম্যাজিকটা দর্শকদের জন্য করছি, সাথে আপনাদেরও। তো প্রিয় দর্শক, আমি একটু সময় নিচ্ছি। আপনারা সুবিধের জন্য 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা মনে মনে ধরে নেন, আমাকে জানাবেন না। ধরে নিয়েছেন আপনারা? এবার সেটাকে আপনি 9 দিয়ে গুণ করতে হবে। আমি ধরে নিলাম আপনি 5 নিয়েছেন, সেটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আপনি একটা গুণফল পেলেন। গুণফলটা নিশ্চয়ই 2 সংখ্যার, তাই তো? 3 সংখ্যার হতে পারে। আপনি গুণফলটাকে যদি 2 সংখ্যার হয়, সংখ্যা দুটো মোটামুটি আপনি প্লাস করে নেন। মানে আপনি যদি 5 9 45 হয়, 4 আর 5 যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসেন। নিয়ে এসছেন দর্শক, আপনারা নিয়ে এসছেন। এবার ছোট্ট করে একটা সহজ কাজ, আপনারা ওটা থেকে 5 বিয়োগ দেবেন। দিয়েছেন, একটা উত্তরফল নিশ্চয়ই আপনারা পেয়েছেন, তাই না? ওই উত্তরফলটা আমাকে সরাসরি না বলে 1 হলে এ, 2 হলে বি, 3 হলে সি, মানে আমি ইংরেজি অ্যালফাবেটে যাচ্ছি। উত্তরটা আপনার যা হয়েছে আপনি ওই অ্যালফাবেটটাতেই চলে আসেন। ওকে দর্শক, আপনারা এসছেন। হ্যাঁ, এবার ওই অ্যালফাবেট দিয়ে একটা দেশের নাম চিন্তা করে দেখেন। একটা দেশের নাম ভেবে নিয়েছেন? আচ্ছা, দেশের নামটা আপনি মেমোরিতে রাখেন, ওই দেশের নামের শেষ অক্ষরে চলে আসেন। এক্সাম্পল, বাংলাদেশ হলে এইচ, ওইভাবে শেষ অক্ষরে চলে আসেন। এসছেন? শেষ অক্ষর দিয়ে একটা প্রাণীর নাম চিন্তা করেন। করেছেন? দর্শক, আমার মনে হয় যে আপনারা একটা জায়গায় ভুল করছেন, সেটা হচ্ছে ডেনমার্কে কিন্তু ক্যাঙ্গারু থাকে না, অস্ট্রেলিয়ায় থাকে। তো দেখেন, একটা ম্যাজিক সারা বাংলাদেশের দর্শকদের আমি দেখালাম, আমার মনে হয় যে উত্তর একটাই হবে, তাই না? তো ম্যাজিকের ক্ষেত্রে এই সহজ সুযোগটা আছে। ওকে, আমরা ম্যাজিকের আরো যেসব সুযোগ আছে এবং যেসব অসুবিধা আছে সেগুলো আপনি বলছেন, সেগুলো নিয়ে কথা বলবো। সংবাদের সময় হয়ে গেছে, সংবাদটা জেনে আসি।